আজকে শুনবেন সম্বিতা স্টোরিজের পরবর্তী গল্প শূন্যতা থেকে শুরু। গল্পটি 3টি পর্বে পরিবেশিত হবে। আজ শুনবেন প্রথম পর্ব। বাইরে তখনও অন্ধকার, ভেতরের আলো এখনো ছুঁয়ে ওঠেনি শহরের কোলাহল, কিন্তু ভেতরে একটানা বৃষ্টির মতো এক শিশুর নিঃশব্দ কান্না বয়ে চলেছে। 5 বছরের শ্রীময়ী জানে না দুর্ঘটনা মানে কি, জানে শুধু মা বাবা আর কখনো আসবে না, জানে না মৃত্যু কি, কিন্তু বোঝে একটা গভীর শূন্যতা তার ছোট্ট পৃথিবীকে ঢেকে দিয়েছে। সেই দিনটি আজও যেন স্থির হয়ে আছে তার স্মৃতির এক কোণে। রক্তমাখা সাদা শাড়িতে মা, আর কাঁচ ভাঙা গাড়ির পাশে শুয়ে থাকা বাবার নিথর শরীর। সে দৃশ্য কোনো শিশু যেন দেখতে না পায়, কিন্তু শ্রীময়ী দেখেছিল। চোখের সামনে সমস্ত পৃথিবীটা উল্টে গিয়েছিল। এরপর তার আশ্রয় হয় দুঃসম্পর্কের কাকিমার বাড়ি। 3 কামরার ছোট্ট ফ্ল্যাট, যার এক কোণায় বিছানা পেতে দেয়া হয় শ্রীময়ীর জন্য। তোষকের বদলে পুরনো একটা চাদর, আর মেঝেতে এক কোণা। সকালে উঠে কাকিমার ছেলের স্কুলের ব্যাগ গুছিয়ে দেয়, বাসনে হাত লাগায়, ভুর করলেই ধমক, চড়, কিন্তু কেউ কখনো বলে না ভালোবাসি। না ছিল মাথায় হাত, না ছিল আদরের চুমু, কেবল ছিল করুণা। আর সেই করুণা থেকে জন্ম নেয় অবহেলা। ছোট শিশু মন বুঝতে শিখে গিয়েছিল সে এখানে অতিথি নয়, বোঝা। শীতের রাতে যখন সবাই গরম কম্বলের তলে, শ্রীময়ী নিজে গুটিয়ে থাকতো মাটির উপরে, পরিত্যক্ত একটা পুতুল বুকে চেপে। স্কুলে ভর্তি করানো হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে নতুন এক দুনিয়া, কিন্তু সেখানেও সে ভিন্ন। তার ফাটা ব্যাগ, দাগ ধরা জামা আর মুখের গভীরতা সবাই তাকে আলাদা করে দিত। সহপাঠীরা হাসতো, বলতো ওর মা বাবা নেই তাই চুপচাপ থাকে। কেউ কেউ পেছনে ছিঁড়ে দিত খাতার পাতা, কেউ আবার জল ঢেলে দিত টিফিনে। কিন্তু শ্রীময়ী মুখ খোলেনি, চুপ করে বইয়ের পাতা উল্টে যেত। তার জন্য স্কুল ছিল শুধু জানলা, যেখান থেকে সে কল্পনা করত এক স্বপ্নের পৃথিবী, যেখানে কেউ জোর করে কাজ করায় না, কেউ খারাপ কথা বলে না, যেখানে মা পাশে বসে দুপুরে খাইয়ে দেয়। তবে একটা জিনিস ছিল তার আশ্রয়, শিক্ষা। অন্যরা খেলাধুলো করত, সে পড়ত। অন্যরা টিফিনে গল্প করত, সে লাইব্রেরিতে বসে থাকতো একলা। প্রতিটা বই ছিল তার কাছে এক টুকরো আশ্রয়। ঠাকুমার ঝুলি হোক বা রবীন্দ্রনাথের ছুটি, সে পড়ত চোখ ভরে, মন প্রাণ ভরে। একবার স্কুলে একটি রচনা প্রতিযোগিতায় প্রথম হয় শ্রীময়ী। বিষয় ছিল আমার স্বপ্ন। সে লিখেছিল, আমি বড় হয়ে এমন একটা জায়গা বানাবো যেখানে কোনো শিশুকে কেউ বলবে না যে সে বোঝা, যেখানে সব শিশুই থাকবে নিজের মতো, আদরে, ভালোবাসায়। সেই প্রথম প্রধান শিক্ষিকা তার মাথায় হাত রেখে বলেছিলেন, তুই একদিন অনেক বড় হবি মা। সেই হাতের স্পর্শ, সেই মা ডাকটা শ্রীময়ীর জীবনে যেন বহুদিন পর এক পশলা শান্তির বৃষ্টি। বাড়িতে ফেরার পথে শ্রীময়ী হেঁটে যেত পুকুর পাড় দিয়ে। পুকুরের জলে নিজেকে দেখত। সেই প্রতিবিম্বটা যেন তাকে প্রতিদিন মনে করিয়ে দিত, তুই একা নোস, তুই নিজের আলোয় পথ হাঁটবি। চোখের জলে নিজেই অজান্তে শপথ নিয়েছিল, একদিন এমন কিছু করব যাতে কোনো শ্রীময়ীকে আর এভাবে বেঁচে থাকতে না হয়। যেখানে ছায়া নেই সেখানে আলো আসবে, এই বিশ্বাসই তো মানুষ বাঁচে। কলেজে ভর্তি হতেই
শ্রীময়ীর জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। ছোট শহরের এক সরকারি কলেজ, সাধারণ পরিকাঠামো, সাধারণ ছাত্রছাত্রী, কিন্তু শ্রীময়ীর জন্যে এটা ছিল স্বপ্নের মতো। আত্মীয়দের বাড়ি ছেড়ে সে এবার এক ছাত্রী নিবাসে ওঠে। নিজের মতো করে বাঁচার প্রথম সুযোগ। নিজেই রান্না করে, পড়ে, ক্লাস করে, বই পড়ে, সব একা, কিন্তু নিজের শর্তে। প্রথমবারের মতো সে অনুভব করে স্বাধীনতার স্বাদ। নিজের কাপড় নিজে বেচে পড়া, নিজের ইচ্ছায় বই কিনে পড়া, আর সবচেয়ে বড় কথা, কাউকে না জিজ্ঞাসা করে নিজের মতো করে হাঁটতে পারা। কর্মশালায় এই সময়েই কলেজের একটি বার্ষিক সাহিত্যিক কর্মশালায় পরিচয় হয় রাহুল নামের এক ছেলের সঙ্গে। রাহুল এক সম্ভ্রান্ত ঘরের ছেলে, শহরের নামকরা আইনজীবীর সন্তান, কিন্তু এই আভিজাত্যের আড়ালে ছিল এক আশ্চর্য বিনয় আর সহানুভূতি। সে ছিল আলাদা। সে ছিল সেই প্রথম মানুষ যে শ্রীময়ীর অতীত শুনেও পিছিয়ে যায়নি, বরং এক বিকেলে কলেজের ছাদে দাঁড়িয়ে বলেছিল, আমি জানি তুই কেমন লড়াই করে এসেছিস, কিন্তু তোর চোখে এখনো কেন যেন একটা ভয় আছে। কাউকে বিশ্বাস করিস না, তাই তো? শ্রীময়ী চুপ করেছিল, কিন্তু সেই প্রশ্নটা তার বুকের মধ্যে ধাক্কা মেরে গিয়েছিল। রাহুল ধীরে ধীরে তার জীবনে জায়গা করে নেয়। প্রতিদিন ক্লাস শেষে একসাথে হাঁটা, বিকেলে ক্যান্টিনে চা খাওয়া, সাহিত্য নিয়ে আলোচনা, সবই এক ধরনের নরম ভালোবাসায় রূপ নেয়। শ্রীময়ী প্রথমবার অনুভব করে, হয়তো আমিও কাউকে ভালোবাসতে পারি, কারোর ভালোবাসা পাওয়ার অধিকার রাখি। বছর দুয়ের মধ্যেই তারা বিয়ে করে। রাহুলের পরিবার প্রথমে কিছুটা আপত্তি করে, মেয়েটার অতীত পরিষ্কার নয়, কোনো আত্মীয় নেই, বংশ পরিচয় কি। কিন্তু রাহুল বলে, আমি জানি আমি কাকে বিয়ে করেছি। তার অতীত নয়, আমি তার সাহসিকতা, তার সততা আর মানুষটাকে ভালোবেসেছি। শ্রীময়ী এক নতুন আশার আলোয় ভাসতে থাকে। তাকে দেখা যায় বর্ণিল শাড়িতে, হালকা গয়নায়, চুপচাপ মুখে একরাশ প্রশান্তি নিয়ে গৃহস্থলীর কাজে ব্যস্ত থাকতে। সে ভাবে, এই বুঝি আমার নিজের সংসার, আমার নিজের ঘর। কিছুদিন পরে তাদের কোল জুড়ে আসে এক ফুটফুটে কন্যা, শ্রীনিকা। শিশুটির মুখ দেখে যেন সে নিজের পুরনো জীবনের সমস্ত দুঃখ ভুলে যায়। শ্রীনিকার ছোট্ট হাত, মায়াবী হাসি, তার মা ডাক, সব যেন শ্রীময়ীর পৃথিবী বদলে দেয়। কিন্তু আনন্দ বেশি দিন স্থায়ী হয় না। রাহুলের মায়ের কণ্ঠে ফের ফিরে আসে সেই পুরাতন অবজ্ঞা। মেয়ে হয়েছে বলে আর বাড়ির কোনো কাজই করবেন না উনি, এখন সব আমাকেই করতে হবে, উনি পটের বিবি। অথচ ছোট বাচ্চা সামলে সব কাজ সে একাই করে। রাত জেগে থাকতে হয় বাচ্চার জন্য, তাই সকালে রান্না করতে পারে না, তাই এই ব্যবহার। রাহুল প্রথম প্রতিবাদ করে, তবে ধীরে ধীরে সে যেন নীরব হয়ে যায়। শ্রীময়ী দেখে রাহুলের চোখে আর নেই সেই আগের উজ্জ্বলতা, নেই আগের উষ্ণতা, তার বদলে আসে হিসেবি দৃষ্টিভঙ্গি। একদিন রাতে যখন শ্রীনিকা জ্বরে কাতর, শ্রীময়ী রাহুলের পাশে এসে বলে, শোনো, মেয়েটার খুব জ্বর, খুব কষ্ট পাচ্ছে, একটু ডাক্তার দেখাবে? রাহুল হঠাৎ রেগে ওঠে, তোমার অতীত, তোমার মেয়ে, তোমার সব দায়িত্ব নিয়েছি। আমি পাশে ছিলাম বলে এটা ভেবো না সব সময় আমাকে তোমার চাকর বানিয়ে রাখবে। বাচ্চার জন্য তো সকালে ওষুধ এনে রেখেছি, তাই খাওয়াও, এখন ঘুমোতে দাও তো। প্রতিনিয়ত রাহুল তাকে বুঝিয়ে দিতে থাকে সে তাদের কাছে অপয়া, অলক্ষী, হাজার দোষের দোষী, আর শ্রীনিকাও তাদের কাছে বোঝা। শ্রীময়ীর বুকের ভেতর চিরে ফালা ফালা হয়ে যেতে থাকে। সে বুঝল
ভালোবাসার নাম করে আবার এক প্রতারণা হয়েছে। রাহুল তাকে বিয়ে করেছিল তার মানুষ হিসেবে নয়, বরং এক সহানুভূতির প্রজেক্ট হিসেবে। এখন যখন বাস্তবতার সামনে, তখন সে সরিয়ে নিচ্ছে নিজের হাত। কয়েক মাসের মধ্যে সংসার হয়ে ওঠে অসহ্য। রাহুল অফিস থেকে দেরি করে ফেরে, তার সঙ্গে কথা বলে না, শ্রীনিকাকে অবজ্ঞা করে। শ্রীময়ী আবার রাতের পর রাত নিঃশব্দে কাঁদে, কিন্তু এবার কান্না আর দুর্বলতা নয়, এবার জন্ম নেয় রাগ, লজ্জা আর আত্মমর্যাদা। সে জানে এই সংসার ধরে রাখার নাম ভালোবাসা নয়, এটা আত্মবিনাশ। তাই একদিন সকালে শ্রীনিকাকে কোলে নিয়ে এসে বেরিয়ে পড়ে আর একবার নতুন শুরু করতে। এভাবেই শেষ হয় এক বিভ্রান্ত প্রেম, আর শুরু হয় আত্মসম্মানের পথ চলা। এই গল্পের পরবর্তী অধ্যায় শুনতে দেখতে থাকুন সম্বিতা স্টোরি।